বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আরজু আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন সুকান্ত দাসের কলমে ওখানে মৃত্যু আছে। আমাদের আজকের গল্পে গল্প পাঠে রয়েছে আলাপন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প ওখানে মৃত্যু আছে। আমার মনে হয় আজকের রাতটা আমাদের এই বাড়িতে না থাকাই ভালো। তোর মনে নেই এই বাড়ির খোঁজ আমরা যখন নিয়েছিলাম তখন ওই চায়ের দোকানের লোকটা কি বলেছিল? আরে ধুর, তুই এই সমস্ত লোকের কথা বিশ্বাস করছিস? তাও যদি গ্রামের দিকে হতো তাহলে না হয় একটা ব্যাপার ছিল যে গ্রামের লোকেরা এইসবে বিশ্বাস করে। এমন একটা জলজ্যান্ত শহরে এমন একটা বাড়িতে যে এমন ব্যাপার হতে পারে সেটাই তো আমি ভাবতে পারি না। জায়গাটা শহরে হলেও শহরের কিন্তু বাইরের দিকে, চারপাশে কোনো বাড়িঘর কিচ্ছু নেই। আর শুধু তাই নয়, বাড়িটা নিয়ে যে সমস্ত গল্প যা কিছু ছড়িয়ে রয়েছে সব কথা সত্যি, আর সে কথা আমি বলছি না, কিন্তু যদি কোনো ঘটনা সত্যি হয়। কথা বলতে বলতে অতনু আর বিনয় একতলা লম্বা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল। এত লম্বা বারান্দা ওরা আগে দুজনেই কখনো দেখেনি। শহরে গাদাগাদি করে ওঠা ছোট ছোট পায়রার খোপের মতো ফ্ল্যাট, আর সুযোগ পেলেই মাঝে মধ্যে দু একটা পায়রার খোপের থেকে একটু বড় হওয়া ঘরবাড়ি। ওরা দেখে এসেছে যে সমস্ত অট্টালিকা শহরের বুকে দাঁড়িয়ে আছে সেগুলো সাধারণ কিংবা মধ্যবিত্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে। এই সমস্ত প্রাসাদগুলোর ওপরে একমাত্র ফিল্ম স্টার কিংবা এমন মানুষদের আধিক্য থাকে যাদের সঙ্গে সাধারণ মানুষদের তুলনা সহ্য হয় না। তাই এমন একটা বড় বাড়ি দেখে প্রথমে ওরা দুজনেই অবাক হয়েছিল। বাড়িটা 3 তলা, একতলায় লম্বা 3 কোণা একটা বারান্দা, তার উল্টো দিকেই এক টানা সারি দেওয়া ঘর, ঠিক মাঝখানে একটা সিঁড়ি উঠে গেছে উপর দিকে। সেটা প্রথমে গিয়েছে 2 তলায় এবং তারপরে সেখান থেকে 3 তলায়। বাড়িতে এত বড় একটা ছাদ আছে যে ছাদে কয়েকজন মিলে ফুটবল পর্যন্ত খেলা যাবে। কিন্তু সমস্যার বিষয় হলো গোটা বাড়িটাই এখন পরিত্যক্ত। তবে অন্যান্য অতিরিক্ত বাড়ির মতো ভাঙাচোরা নয়, বেশ ভালোই আছে। শুধু জানলার কপাটগুলো কোথাও কোথাও আলগা হয়ে গেছে। আবার কোথাও কোথাও ঘরের মেঝে কিংবা দেওয়ালের কাছ থেকে গাছের চারা চড়তে শুরু করেছে। কিন্তু যাকে বলে বাড়ির আসল কঙ্কাল, সেটা এখনো বেশ ভালোভাবেই দাঁড়িয়ে আছে। লোকেশনটা দেখেছিস একবার? এমন একটা লোকেশনে যদি একটা ভূতের বাড়ির সিনেমা শ্যুট হয় না, একেবারে জমে যাবে। আর যে সমস্ত ভূতের সিনেমা, বিশেষ করে বাংলা সিনেমা হয়, তাতে তো এমন ভূতের বাড়িগুলোই ব্যবহার করা হয়। কিন্তু এই বাড়িটা কেন যে কারোর চোখে পড়ল না কে জানে। চায়ের দোকানের লোকটা কিন্তু বলেছিল এই বাড়িতে অনেকেই নাকি সিনেমা শুটিং করতে এসেছে, কিন্তু কোনো কারণে সেই শুটিং তারা সম্পন্ন করতে পারেনি। বাড়িতে কিছু কিন্তু একটা আছে। বোকার মতো কথা বলিস না তো। এই বাড়িতে আমরা 2টো রাত কাটিয়েছি পর পর, কোথাও কিচ্ছু নেই। হ্যাঁ, মাঝে মাঝে ইঁদুরের উৎপাত আর বাদুরের ঝটপট ছাড়া আর কিচ্ছু শুনতে পাইনি আমরা। কিছু শুনতে কিংবা দেখতে পাইনি বটে, তবে একটা অদ্ভুত ভয় যে আমরা পেয়েছি সেটা তুইও স্বীকার করবি। লম্বা বারান্দা ধরে এক পাশের দিকে হেঁটে গিয়েছিল কারা যেন,
একদম শেষের দিকটায় শক্ত দেওয়াল গাঁথা রয়েছে। একমাত্র বাঁ দিকে না ঘুরলে বাইরের দিকটা চোখেও পড়বে না। দরজা জানলা সমস্ত কিছুই বন্ধ। ঘরগুলো যেমন বড় তেমনই সব উঁচু উঁচু। বাড়িটা 3 তলা হলেও এখানকার বাড়িগুলোর উচ্চতার সঙ্গে মিলিয়ে দেখলে প্রায় 4 তলার কাছাকাছি পৌঁছে যাবে। অতনুর কথাটায় বিনয় উত্তর দিল না। এই একটা ব্যাপার বিনয় নিজে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি। বাড়িটার মধ্যে, বিশেষ করে দোতলার ঘরগুলোতে, রাতের বেলায় দোতলার বারান্দায় কিংবা ঘরগুলোর কাছে গিয়ে দাঁড়ালে একটা অদ্ভুত ব্যাপার মনে হয়। কোনো ঘরের দরজায় তালা নেই, তাই দরজা খুলে ভেতরে ঢোকাই যায়, কিন্তু ঢুকলে যেন সেই ভয়টা আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ওদের। আগের দিন রাতে বিনয় বাধ্য হয়ে একটা ঘর থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু ভয়টা যে কিসের সেটা বোঝা যায়নি। বিনয় অনেকক্ষণ চুপ থেকে নিজেকে যেন কিছু বোঝানোর চেষ্টা করছিল। তারপরে সে বলল, আরে ওসব কিচ্ছু না, একেতেই পুরনো জায়গা, তার উপরে রাতের বেলা এখানে কেউ থাকে না। তুই আসার পর থেকে এই বাড়ির গল্প নিয়ে ভয়ের কথা বলে চলেছিস, তাতেই এমনটা হয়েছে। এমনিতেই তো নিজের ঘরে বসে অন্ধকারে অনেকে অনেক কিছু দেখে। এ বাড়ির ভয়টা কিন্তু তেমন নয় বিনয়, যেন মনে হয় ওই বাড়ির অন্ধকার দেওয়ালগুলোর ভেতর থেকে কারা যেন আমাদের দিকে তাকিয়ে দেখছে, কারা যেন বেরিয়ে আসবে। চাপা ফিস ফিস শব্দ শোনা যায়। তুই চল, দোতলায় চল, দেখবি, চল। হঠাৎ করে অতনুর এমন একটা কথায় বিনয় কেমন যেন থতমত খেয়ে যায়। তার মুখ থেকে বেরিয়ে আসে, দোতলায়? অতনু আর বিনয় দুজন মিলেই দোতলায় গিয়ে পৌঁছয়। দোতলার লম্বা ব্যালকনির বারান্দার কাছে পা রাখতেই কিন্তু ওদের দুজনের একটা অদ্ভুত অস্বস্তি হয়। যেন মনে হয় এই একতলা সিঁড়ি দিয়ে দোতলার বারান্দার কাছে পা রাখার সঙ্গে সঙ্গেই ওরা অন্য একটা জগতে প্রবেশ করেছে। একটা অদ্ভুত ভাব যেন ওদের চারপাশ থেকে জড়িয়ে ধরতে শুরু করেছে। ওরা হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সামনের দিকে। উত্তরের দিকে যে ঘরগুলো রয়েছে তার একদম শেষের ঘরটা। এখান থেকেও দেখা যায় যে চাঁদের আলো ব্যালকনির অর্ধেকটা এসে পড়েছে, বাকিটুকু কোনো কারণে আলোকিত হতে পারেনি। প্রথমে বিনয় এবং তার পেছনে অতনু, দুজনের কাঁধের জামার কাছটা যেন ভিজে গেছে। ওদের দুজনের ব্যাগ নিচে একতলার ঘরটায় রাখা আছে, সেখানে আরো অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে। ওরা গত 3 দিন ধরে এই বাড়িটাতে কাটাচ্ছে, আজকেই শেষ রাত। কিন্তু চা দোকানের লোকটা বলেছিল, ওই বাড়িতে 3 রাত কাটাতে পেরেছে এমন কাউকে তো আজ পর্যন্ত দেখিনি। অনেকেই অনেক বড় বড় কথা বলে, কিন্তু শেষমেশ আর কাউকে দেখা যায় না। দেখা যায় না, এই কথাটাই ওদের কানে যেন কেমন ঠেকেছিল। তাই চায়ের দোকানদার আরো পরিষ্কার করে বলেছিল, যদি সাহস থাকে তাহলে ওই বাড়িতে পরপর 3টে রাত কাটিয়ে দেখাও, তাহলেই বুঝবো। তারপর 4র্থ দিন সকালে যদি তোমার দেখা পাই তাহলে মেনে নেব ছোট থেকে একটা মিথ্যে কথা বিশ্বাস করে আসছি। চায়ের দোকানের মুখ থেকে কিন্তু মনে হয়নি সে মিথ্যে কথা কিংবা তাদের সঙ্গে মশকরা করতে পারে। তাই আজকের রাতটা অতনু কিছুতেই এই বাড়িতে কাটাতে চায় না। সম্পূর্ণ বিনয়ের জন্য ওরা দুজন মিলে লম্বা ব্যালকনি ধরে হাঁটতে হাঁটতে উত্তরের ঘরগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। অনেকক্ষণ পরে উত্তরের একদম শেষের ঘরটার কাছে গিয়ে ওরা পৌঁছয়। দরজার উপরে হাত দিতে ক্যাঁচ করে একটা শব্দ হয়ে দরজাটা খুলে যায়। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ঘরের জানলা দরজা কোথাও থেকে একটু আলো পর্যন্ত ভেতরে ঢুকছে না। যেন মনে হচ্ছে ভিতরের অন্ধকারটা একটা অন্য কোনো জগতের অন্ধকার। এই জগতের চাঁদের আলো তাকে খণ্ডন করতে পারবে না। অতনু ঘরের ভিতরে ঢোকে, আর তারপরে হঠাৎ করেই একটা তরাম করে শব্দে দরজাটা বন্ধ হয়ে যায়। ব্যাস, চারপাশে আর কোনো শব্দ নেই। পোকার ডাক একটু পরেই বাড়িটার সামনে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে। আর কোথাও কিচ্ছু নেই। যেন মনে হয় এই আঁধার রজনীতে ওই বাড়িটার একটা অন্ধকার ঘর দুটো জলজ্যান্ত মানুষকে গিলে ফেলল এই মাত্র।
ঘরের ভেতর থেকে কোনো চিৎকার এলো না। শান্ত পরিবেশ, যেন গোটা বাড়িটার চারপাশে ঠান্ডা হাওয়া বয়ে গেল এইমাত্র। না না, এরকম একটা জায়গায় থাকা চাই নাকি? শুটিং এর জন্য না হয় ঠিক আছে, কিন্তু আমরা থাকবো কোথায়? দেখো মানসী, আমাদের এখানেই থাকতে হবে। একতলায় কয়েকটা ঘর আমি লোক দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি, তারপরে আমরা সেখানেই থাকবো। বুঝতেই পারছো আমাদের বাজেট কম, তাই দুজন লোক ছাড়া আমরা সঙ্গে কাউকে আর আনতে পারিনি। বাকি যা যা আমাদের প্রয়োজনীয় আমরা এখান থেকেই জোগাড় করে নেব। বাড়িটার বাগানের সামনের ফাঁকা জায়গাটায় বসে মানসী সেনগুপ্ত এবং ডিরেক্টর প্রমথ রায় কথা বলছিল। একটু দূরেই বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। সংখ্যায় তারা 4 জন। তারা এই ডিরেক্টরের সঙ্গেই এখানে এসেছে। সিনেমার বিভিন্ন কাজে তারা সাহায্য করবে। সিনেমা বলতে একটা শর্ট ফিল্ম। একটু দূরে চেয়ারের ওপর বসে রয়েছে এক দম্পতি এবং তার পাশে বসে আছে একটা 14 বছরের ফর্সা ছেলে। তার মাথার চুলগুলো কোঁকড়ানো, একটু রোগাটে হলেও মুখের ভাবটা বেশ সুন্দর। ডিরেক্টর মানসীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর নিজের চেয়ার থেকে হাত তুলে বাকিদের সবাইকে ডাকল এবং সঙ্গে সঙ্গে চারপাশে একটা চেয়ারের মিছিল বসে গেল। সবাই বসতেই ডিরেক্টর বলল, আচ্ছা লিসেন মি আপ, আজ আমরা এখানে এসে পৌঁছেছি। খাবারের ব্যবস্থা যদি কোনো হোটেলে হয় তাহলে খুব ভালো হয়। সেখান থেকে আমাদের সারাদিনের খাবার ব্যবস্থা যদি হয়ে যায় সেটাই তাহলে চেষ্টা করো। আমাদের শ্যুট করতে দিন 7 লাগবে, সেভাবেই সমস্ত ব্যবস্থা করতে হবে। আচ্ছা মানসী, তুমি তৈরি? তমাল, তোমার খবর কি? তমাল অর্থাৎ সেই বাচ্চা ছেলেটা বলে উঠল, আচ্ছা, আমরা কি ভূতের বাড়িতে শুটিং করব? তমাল, আমরা তো শুটিং করছি ভূতের সিনেমার, তাই ভূতের বাড়িতেই তো আমাদের শুটিংটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো ভয় নেই। তোমার সঙ্গে তোমার মা বাবা সব সময় রয়েছে। শুটিং করার সময়টুকু তোমার মা বাবাকে আলাদা থাকতে হবে, বুঝেছ? তাছাড়া আমরা তো আছি। ভূত বলে কিছু হয় না তমাল, গ্রো আপ। তমালের বাবা দেবজ্যোতি হালদার এবং মা শিপ্রা হালদার সামনে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনল। সেদিনের মতো তাদের আর কোনো কাজ নেই। একতলার পাশাপাশি 4টে ঘর পরিষ্কার করা হয়েছিল। তাদের একটাতে সিনেমার প্রধান নায়িকা মানসী, একটাতে ডিরেক্টর এবং একটাতে তমালের মা বাবার সাথে তমাল, এবং আরেকটি ঘরে বাকি 4 জন যারা বিভিন্ন কাজের জন্য এসেছিল তারা ছিল। এইভাবেই সেদিন খাওয়া দাওয়ার পর তারা যে যার মতো ঘরে ঘুমোতে চলে গেল। কিন্তু ঘুমোলো না কেউই। সবাই নিজের মতো জেগে মোবাইলে কাজ করতে করতে গভীর রাত হতেই সবাই ঘুমিয়ে পড়ল। প্রমথের কিন্তু এত তাড়াতাড়ি ঘুম এলো না। ঘরে ফ্যানের ব্যবস্থাই নেই। আসার সময় যে গাড়িতে ওরা এসছিল সেখানেই 3টে ঘরে লাগাবার জন্য 3টে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা ওরা করেছিল, কিন্তু ইলেকট্রিসিটি এখানে নেই। তাই জেনারেটর লাগিয়ে কাজ করতে হবে। জেনারেটরের সঙ্গে আলো পাখা দুটোরই ব্যবস্থা করা হয়। তবুও ঘরের ভেতরটা কেমন যেন গুমোট লাগছিল তার। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে। প্রমথ একবার দরজা খুলে বাইরের বারান্দার কাছে বেরিয়ে আসে। চাঁদের আলো থকথক করছে বাড়ির চারপাশে। একসময় বেশ খানিকটা জায়গা নিয়ে এখানে বড় উঁচু একটা পাঁচিল তৈরি করা হয়েছিল। তার একপাশে লোহার গেটের একটা দিক এখন ভেঙে পড়েছে। বাড়ির পেছন দিকে খানিকটা বড় জমি এবং একটা পুরনো কুয়ো আছে বলে শুনেছিল প্রমথ। সামনের বাগানটা অযত্নে বড় হয়ে গেছে, তবে যেখান দিয়ে সামনে আসার রাস্তা সেদিকটা এখন ফাঁকাই আছে। একটা সিগারেট ধরিয়ে প্রমথ সামনের ছোট্ট ফাঁকা জায়গাটায় এদিক ওদিক হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে তার মনে পড়ে যায় এই বাড়িটা যাদের কাছ থেকে শুটিংয়ের জন্য সে নিয়েছিল তাদেরকে এই বাড়িটার জন্য বেশ কিছু টাকা দেওয়ার কথা আছে। একবার মাথার চুলে হাত বুলিয়ে নেয়। সিনেমাটা ভালোভাবে হলেই হয়।
একে তো সে এমন একটা গল্প পছন্দ করেছে, আর তার উপর এই বাড়িটাই নাকি এর আগে অনেকেই শুটিং করতে এসেছে, কিন্তু তারা কেউই কাজ শেষ করতে পারেনি। অনেক কিছুই ঘুরতে থাকে প্রমথের মাথায়। সে পিছনের দিকে ঘুরে একবার দোতলার ব্যালকনির দিকে তাকিয়েছিল, আর ঠিক তখনই তার মনে হলো ব্যালকনির কাছে এইমাত্র যেন কেউ দাঁড়িয়েছিল। প্রমথ উপর দিকে তাকাতেই সে সঙ্গে সঙ্গে ব্যালকনি থেকে সরে গেছে। আশ্চর্য, এত রাতে দোতলায় গেল কে? আমাদের মধ্যে থেকে কেউ একজন নাকি? কেউ কি এই বাড়িতে থাকে? কথাটা প্রমথের মনে হলেও সে বুঝতে পারল দ্বিতীয় ব্যাপারটা স্বাভাবিক নয়। এই বাড়িতে কেউ থাকে না। যাদের কাছ থেকে এই বাড়িটা সে ভাড়া নিয়েছে তারা এক বাক্যে বলেছে যে বাড়িতে কেউ থাকে না। আর তাছাড়া আশেপাশের লোকেরাও এই বাড়িটা সম্পর্কে কিসের যেন একটা ভয় পায়। তাই এই বাড়িতে রাতের বেলা দোতলার ব্যালকনিতে কারোর থাকার কথা নয়। আমার কথা না শুনে এত রাতে ঘর থেকে যদি কেউ বাইরে বের হয়, তাহলে ব্যালকনির কাছে যাবে কেন? বারান্দায় আসবে, বাইরে আসবে, কিন্তু ব্যালকনির কাছে কেন যাবে? মানে কাউকে তো দেখতে পেলাম না। সত্যিই কাউকে দেখতে পায়নি সে। চাঁদের আলোটা ব্যালকনিতে গিয়ে পড়লেও ভিতরের দিকে সেইভাবে প্রবেশ করতে পারে না। একেবারে শেষের ঘরটার কাছে তার মনে হয়েছিল কেউ দাঁড়িয়ে থাকার কথা, তারপরে সে সরে গেছে। প্রমথ বেশ সাহসী ছেলে, না হলে এমন একটা জায়গায় সকলের কথার বিরুদ্ধে গিয়ে নিজের সিনেমা শুটিং করতে সে আসতো না। সিগারেটটা শেষ করে প্রমথ সিঁড়ির দিকে এগিয়ে যায়। তারপর খুব ধীর গতিতে সিঁড়ি পেয়ে উপর দিকে উঠতে থাকে। প্রমথর পায়ে পড়ে থাকা স্লিপারটার জন্য সিঁড়িতে একটা অদ্ভুত শব্দ হলো। একটা খসখস শব্দ যেন নিস্তব্ধতার মধ্যেও প্রমথের কানে এসে বারবার ধাক্কা দেয়। ঠিক সঙ্গে সঙ্গে প্রমথের মনে হয় তার পায়ের স্লিপারের খসখস শব্দের সঙ্গে সঙ্গে যেন আর একটা শব্দ অন্য কোথাও হচ্ছে, ঠিক একই রকম। বড় ফাঁকা বাড়িতে এমনটাই হয়। এটা ভেবে প্রমথ সিঁড়ি দিয়ে দোতলার ব্যালকনির কাছে উঠে যায়। আর ঠিক তখনই একটা অদ্ভুত অনুভূতি হয় তার। দিনের বেলায় এই দোতলায় এসেছিলাম, কিন্তু দিনের বেলা আর এখন তো পুরোপুরি আলাদা। চারপাশে এত অন্ধকার, এত অন্ধকার কেন? বাইরে তো চাঁদের আলো আছে, কিন্তু কিছু তো বোঝা যাচ্ছে না। মোবাইলের টর্চের আলোটায় এই ভালো করে দেখি তো একবার। মোবাইলে টর্চের আলোটা জ্বালতেই প্রমথ ব্যালকনির দিকে তাকায়। কোথাও কিচ্ছু নেই। ব্যালকনিতে ধুলো পড়ে আছে, আর মাঝে মাঝে একটা দুটো শুকনো পাতা এখানে ওখানে ছড়িয়ে আছে। তাছাড়া এমনিতে পরিষ্কার। কাল সকালে এখানকারই দুজনকে ঠিক করা হয়েছে এই বাড়িটাকে একটু পরিষ্কার করে দিয়ে যাবে। প্রমথ এক পা করে এগিয়ে যায় উত্তরের দিকে। পরপর ঘরগুলো দরজা বন্ধ করা, শুধু ছিটকিনি তোলা আছে। কি মনে হতে একটা ঘরের ছিটকিনিটা খুলে ফেলে প্রমথ। তারপর দরজায় হাত দিয়ে ধাক্কা দেবে ঠিক এমন সময় প্রমথের গোটা শরীরটা কেমন যেন শিরশির করে ওঠে। তার মনে হয় তার পিছনে সে কেউ দাঁড়িয়েছে। যেমনভাবে একটা হাত তুলেছে দরজাটায় ধাক্কা দেওয়ার জন্য, ঠিক তেমনই পিছনে দাঁড়ানো কিছু একটা হাত তুলেছে তার ঘাড় বরাবর। প্রমথ দরজায় ধাক্কা দিলেই সে তার ঘাড়ের কাছে হাত রাখবে। তার মনে হলো তার গলার কাছটা মুহূর্তের জন্য কেমন যেন শুকিয়ে আসছে। পিছনে যে সত্যি সত্যি কেউ এসে দাঁড়িয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আর তার সঙ্গে বাতাসে যেন কেমন একটা চাপা হাসির শব্দ ভেসে বেড়াচ্ছে তার কানের আশেপাশে। এতক্ষণ ধরে আশপাশে রাত্রির নিস্তব্ধতার একটা নিজস্ব শব্দ ছিল, কিন্তু সেই শব্দটাও এখন যেন হারিয়ে গেছে। তার বদলে ভেসে আসছে সেই শব্দটা, যেন মনে হচ্ছে অনেক দূরে কোথাও থেকে কারোর গলা প্রমথর কাছ পর্যন্ত আসার চেষ্টা করছে, কিন্তু কোনো এক অজানা কারণে সেটা তার কান পর্যন্ত এসে পৌঁছচ্ছে না। মনের সমস্ত শক্তি একত্র করে
প্রমথ পিছনে ঘোরার কথা ভাবে, কিন্তু পেছনে ঘোরে না। দুটো হাত দিয়ে সামনের দরজাটাকে ধাক্কা দেয়। ক্যাচ করে শব্দ করে দরজাটা খুলে যায়। আর ঠিক তখনই দরজার সোজাসুজি উল্টো দিকের দেওয়ালে প্রমথর চোখ চলে যায়। দেওয়ালে ওইগুলো কি? প্রমথর মনে হয় এক মুহূর্তের জন্য যেন বিদ্যুতের শক তার সারা গায়ে এসে লাগছে। তার সোজাসুজি সামনের গোটা দেওয়াল জুড়ে অসংখ্য হলদে রঙের চোখ। দৃশ্যটা এক মুহূর্তের জন্য দেখতে পেয়েছিল সে। তারপরেই গোটা ঘরটা অন্ধকার হয়ে যায়, ঘুটঘুটে অন্ধকার, কোথাও কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে প্রমথের মনে হয় তার পেছনে যে সে দাঁড়িয়েছিল সেও এখন নেই। পিছন দিকে ঘুরতেই ব্যালকনির থামের উপর এসে পড়া চাঁদের আলোর দিকে চোখ যেতেই প্রমথের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে। গোটা শরীরে বিন্দু বিন্দু ঘাম জমা হয় তার। একটা গেঞ্জি পরে ঘুমোতে গিয়েছিল সে, কিন্তু এখন যেন সেই পাতলা গেঞ্জিটাও কেমন যেন ঘামের সাথে ভিজে গিয়ে তার গায়ের সঙ্গে আটকে লাগতে শুরু করেছে। প্রমথ একটা বড় নিঃশ্বাস ফেলে। মাঝে মাঝে কি যে হয়, বোধহয় বেশি চিন্তা ভাবনার ফলে মাথাটা গন্ডগোল করেছে, তাই হয়তো ভুলভাল কথা ভাবছি। আচ্ছা, আর আর জেগে থেকে লাভ নেই, যাই গিয়ে শুয়ে পড়ি। প্রমথ কথাটা ভাবলেও সে কিন্তু সিঁড়ির দিকে এগোয় না, আর এগিয়ে যায় পাশের ঘরগুলোর দিকে। একে একে সে প্রত্যেকটা ঘরের দরজা খুলে খুলে দেখে, কিন্তু না, কোথাও দেওয়াল জুড়ে অসংখ্য চোখ ফুটে ওঠে না। একসময় ক্লান্ত আর একটু কৌতূহলী হয়েই প্রমথ ফিরে যায় নিজের ঘরের দিকে। শুনলাম দোতলার ঘরগুলোই কাজের জন্য নাকি বাছা হয়েছে। ওই ঘরের দেওয়ালগুলো নাকি একটু পুরনো ধরনের, এখানে ওখানে পালিশটা খসে গেছে। কিন্তু কোনো সমস্যা হবে না তোমাদের? এমন একটা পুরনো বাড়ি যদি ভেঙে পড়ে যায় কখনো ভেবেছো? আরে কিছু হবে না, আরে আমরা উপরে গিয়ে ভালো করে চেক করে নিয়েছি, কোনো সমস্যা নেই। তাছাড়া আমরা তো শুট করব দিনের বেলায়, সবাই থাকবে, আর কোনো সমস্যা হলে তখন দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু আমার একটা সাজেশন আছে, যদিও ডিরেক্টরের মত জানি না, রাতের যে কটা সিন আছে সেগুলো যদি একটু আলোর ব্যবস্থা করে রাতের বেলা তোলা যায় তাহলে ব্যাপারটা একটু বেশি রিয়েলিস্টিক হবে। কথাটা মানুষেরও পছন্দ হয়। এর আগেও সে প্রমথবাবুর সঙ্গে অনেকগুলো শর্ট ফিল্ম এবং দু একটা সিনেমাতেও কাজ করেছে। পুরো সিনেমাতে প্রমথ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করে এবং শর্ট ফিল্মগুলোতে সে নিজেই করে। তাই প্রমথ যা করে মানুষই ভালোভাবেই জানে। ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট রাইটার বা আরও দুজন অ্যাসিস্ট্যান্ট কারোর কথাই যে প্রমথ কখনো শোনে না, এটা ওদের চেয়ে ভালো আর অন্য কেউ জানে না। কিন্তু ক্যামেরাম্যানের কথাটা শুনে মানুষই মনে মনে স্থির করল প্রমথের কাছে কথাটা বলবে। সেদিনই সিনেমার শুটিং শুরু হলো। তারপর রাতের সিনগুলো হিসেব করে দেখা গেল মোট 5 দিন সময় লাগবে ওদের। দোতলার উত্তরের দিকে একটা ঘর বেছে নেওয়া হয়েছে এই কাজের জন্য। গল্প হচ্ছে সামান্য, একটি মেয়ে তার ছেলেকে নিয়ে ডিভোর্সের পর এই বাড়িতে এসে উঠেছে এবং তারপরে তাদের সঙ্গে অদ্ভুত কিছু ব্যাপার ঘটেছে এই বাড়িতে। এইখানে তেমন করে কিছু দেখানো সম্ভব নয়, তাই বেশ কিছু সিন এখনো শুট করতে হবে এবং বাকি শুটিংটা হবে ওদের বাড়িতে। সেখানে আলাদা করে নতুন সেটআপ তৈরি করা হয়েছে, কারণ এই পুরনো বাড়িতে বেশি কিছু করা যাবে না। সেদিন সারাদিন ভালোভাবেই শুট চলল। বাড়িটার আশেপাশে কোনো বাড়ি না থাকলেও একটু দূরে একটা বাজার মতন রয়েছে, সেখান থেকেই দুপুরের খাবার চলে এলো এবং বিকেল পর্যন্ত শুটিং করে সকলে ক্লান্ত হয়ে যে যার ঘরে বিশ্রাম নিতে চলে গেল। আর সেই দিন রাতেই প্রথম ঘটনাটা ঘটল। সেদিন রাতে তমাল কী কারণে যেন একটু অসুস্থ হয়েছিল।
শুটিং চলাকালীন সময়ে দোতলার উত্তর দিকে ঘরে তাকে বেশিরভাগ সময় থাকতে হয়েছিল। একটা সময় একটা ব্যাপার ঘটেছিল, এটার কথা তমাল নিজে নিজেই ভাবছিল। গোটা ব্যাপারটা ভাবার মতো বড় সে এখনো হয়ে ওঠেনি, তবুও তার বয়সী সব ছেলেদের থেকে তমাল একটু বেশি বুদ্ধিমান। সবাই ব্যালকনির কাছে গিয়ে যখন কথাবার্তা বলছিল, তমাল তখন ঘরের মধ্যে একা হয়ে পড়েছিল। তখন তমালের যেন মনে হয়েছিল ডান দিকের যে দেওয়ালটা আছে, সেই দেওয়ালে যেন কিছু একটা আছে, আর সেটা নড়তে নড়তে তার দিকে একটু একটু করে এগিয়ে আসছে। তমাল অবাক হয়ে ভাবে, আমি কি চোখে ভুল দেখছি? কথাটা তমাল রাতের বেলা তার বাবাকে বলল। তার বাবা সমস্ত কথাটা শুনে বলল, আমার মনে হয় সারাদিন শুটিং এর জন্য তোর শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই এমন ভুল দেখেছিস। তাছাড়া একভাবে কোথাও বসে থাকলে এমন চোখে পড়তে পারে অনেক কিছু, কিন্তু আমারও দুতলাটা কেমন যেন মনে হচ্ছিল, একটু যেন অস্বস্তি হয়ে দাঁড়িয়েছিল। শুধু আমার নয়, বাকিদেরও হচ্ছিল, সেটা বুঝতে পারছিলাম। তোমাদেরও হচ্ছিল? আরে আমারও তো হচ্ছিল। দিনের বেলা চারিদিকে রোদের আলো ঝলমল করছে, তবু দোতলার কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে যেন মনে হচ্ছে চারপাশটা কি অন্ধকার। কি হচ্ছে বলো তো? ওই চায়ের দোকানের লোকটা কি তাহলে ঠিক কথাই বলেছিল? এই বাড়িতে সত্যিই কিছু একটা আছে। আমার তো খুব ভয় করছে। ওরা তো আগেই বলেছিল এইটা ভূতের বাড়ি, এই বাড়িতে না থাকাই ভালো, কিন্তু আমাদের তো শুটিং করার জন্য এই বাড়িটাই পছন্দ হলো। এখন এখন কি হবে বাবা? যদি কারোর কোনো ক্ষতি হয়? ওরা নিজেদের মধ্যে কথা বলে চলল। ঠিক সেই সময় পাশের ঘরে ডিরেক্টরের সাথে বসে কথা বলছে বাকি দুজন। তাদের মধ্যে একজন বলে উঠল, যেন মনে হয় আমরা অন্য কোথাও একটা চলে এসেছি। আমি কি বলি, আমাদের শুটিংয়ের যেটুকু বাকি আছে কাল দিনে দিনে শ্যুট করে নি। রাতের বেলা সিনগুলো ভেবেছিলাম ওই ঘরে শ্যুট করলে ভালো হবে, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের যে সেটটা পড়েছে সেখানে বাকিটা করে নেওয়া ভালো। এখানে 3 রাত থাকলে কোনো বিপদ হয় বলে জানা গেছে। 3 রাত আমরা না থাকলেই হলো, কাল সকালে থেকে বিকেলের মধ্যে শুটিং শেষ করে আমরা এখান থেকে চলে যাব। আপনি কি বলেন প্রমথবাবু? প্রমথ এতক্ষণ মন দিয়ে সবকিছু শুনে চলেছিল। সত্যিই তো, সে নিজে অনেক জায়গায় সিনেমা শর্ট ফিল্মের শুটিং করতে গিয়েছে, কিন্তু এমনটা তো কোনোদিন হয়নি। তার কাছে কোনো ব্যাখ্যা নেই গোটা দেওয়াল জুড়ে হলুদ রঙের চোখগুলোর। আচ্ছা দেখো দেখো, এত খরচ করে আমরা এখানে এসেছি, এত কষ্ট করে এখানে এই সিনেমার শুটিং শুরু হয়েছে। আমার মনে হয় না যে শুধু তাড়াহুড়ো করে সেটা নষ্ট করা ভালো। তাছাড়া এই ঘরটা কিন্তু আমার বেশ লেগেছে। মানে তুমি ভাবো, রাতের বেলা যদি একটু ঠিকঠাকভাবে আমরা আলো ফেলতে পারি, তাহলে কিন্তু সিনগুলো খুব ভালো করে শ্যুট করা যাবে। কি বলো? ওরা জানতো প্রমথ ওদের কথা মানবে না। ওরা এবার ঘর থেকে বেরিয়ে গেল। পাশের ঘরে বাকি দুজন ততক্ষণ শুয়ে ঘুমিয়ে পড়েছে। সব থেকে বেশি সমস্যায় পড়েছে কিন্তু মানসী। নিজের ঘরে এসে ঘাড়ের কাছটায় ভালো করে হাত বোলাতে বোলাতে যেন কিছু একটা বোঝার চেষ্টা করতে লাগলো। তারপর বলল, না না, এই বাড়িতে শুটিং করতে আসার সিদ্ধান্তটা একদম ভুল হয়েছে। ঘাড়ের কাজটা যে কি লাগলো, এমন যেন হচ্ছে বলে মনে হচ্ছে। মানসী সেদিন রাতে ঘর থেকে বাইরে বেরোয়, কিন্তু সে বাগানের দিকে না গিয়ে বারান্দার কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে বাইরে চাঁদের আলোয় গোটা বাগানটা দেখছিল। আসার সময় তার মনে হয় উপরের দিকে যেন চাপা পায়ের শব্দ শোনা যাচ্ছে। কারা যেন উপরের ব্যালকনি দিয়ে হাঁটতে হাঁটতে একদিকে যাচ্ছে। আরে এত রাতে দোতলায় উঠল কে? সবাই তো ঘরে আছে বলেই মনে হচ্ছে। তাছাড়া দিনের বেলা লক্ষ্য করেছিলাম সবাইকে একটু চুপচাপ, ভয় ভয় রয়েছে, এমনকি প্রমথ বাবু পর্যন্ত। তাহলে এত রাতে দোতলায় যাবে কে? মানসী কিন্তু সিঁড়ির দিকে এগোলো না। সে বারান্দার কাছে দাঁড়িয়ে মুখটা বাইরে বের করে
দোতলার দিকে দেখার চেষ্টা করল। আর ঠিক তখনই তার মনে হলো একটু আগে যেন দোতলার কাছ থেকে কেউ মুখ বাড়িয়ে তার দিকেই তাকিয়ে দেখছিল। মানুষের মুখ বাড়ানোর সঙ্গে সঙ্গেই সে যেন নিজের মুখটা সরিয়ে নিয়েছে। মানুষই সামান্য ভয় পেল। সঙ্গে সঙ্গে সে ছুটে চলে গেল নিজের ঘরে। দরাম করে শব্দে দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় বসে ভয়ে কাঁপতে লাগল। কাকে দেখলাম আমি দোতলায়? কে ছিল? মানুষই অনেকক্ষণ ধরে ভয়ে বিছানার উপর বসেছিল। তারপর আস্তে আস্তে ধাতস্থ হয়ে আবার ঘর থেকে বারান্দার কাছে বেরিয়ে এলো। থামের কাছে দাঁড়িয়ে বারবার সে ভাবতে লাগলো বাইরের দিকে মাথা বাড়াবে কিনা, কিন্তু কৌতূহলের জয় হলো শেষ পর্যন্ত। বাইরে চারপাশটায় চাঁদের আলোতেও কেমন যেন আধো অন্ধকার হয়ে আছে। গাছের পাতায় চাঁদের আলো এসে পড়লেও ডাল আর কুঁড়ির গাছটা কেমন যেন গাঢ় অন্ধকারে ঢাকা। ঝিঝি পোকার ডাক জঙ্গলের দিক থেকে ভেসে আসছে। মানুষই আস্তে আস্তে নিজের মাথাটা থামের কাছে নিয়ে গেল। তারপর কি মনে করে হঠাৎ করে লাফিয়ে পড়ল নিচের দিকে। হঠাৎ করে লাফিয়ে পড়ে তার দুটো চোখ সরে চলে গেছিল ব্যালকনির কাছে। ঠিক তখনই মানুষের মনে হলো দোতলার ব্যালকনির কাছে সত্যি সত্যি একজন দাঁড়িয়ে ছিল। মানুষের ঝাঁপিয়ে দেখার জন্য তাড়াহুড়োতে সে নিজেকে সরিয়ে ফেলতে পারেনি। একটুর জন্য হলেও মানুষই তাকে দেখতে পেয়েছে, কিন্তু সেটা কে? অনেকক্ষণ পাথরের মূর্তির মতো সেখানে ঠায় দাঁড়িয়ে রইল মানুষই। আর তখনই ঠিক দুপুরবেলার সেই অনুভূতিটা আবার ফিরে এলো তার। দুপুরবেলা দেওয়ালের কাছে বসে নিজের মেকআপ করতে করতে একবার মানুষের মনে হয়েছিল তার পেছনের দেওয়ালের কাছে কেউ যেন বসে আছে। পেছনে ঘুরে কিন্তু দেখতে পায় একদম কাছে এসে বসে। এখানে কারোর বসে থাকার কথা নয়। মানুষই একটা অদ্ভুত কাজ করেছিল। দেওয়ালের সঙ্গে নিজের মাথাটা ঠেকিয়ে দুটো চোখ দেওয়ালের কাছে রেখে হাসতে হাসতে বলে, দেওয়ালের ভেতর থেকে কেউ মনে হয় আমি দেখছে। কিন্তু মানুষের মুখ থেকে এই কথাটা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে যেন মানুষের মনে হয়েছিল দেওয়ালের ভেতর থেকে একটা শব্দ ভেসে আসছে। কেউ যেন খুব তীক্ষ্ণ কণ্ঠে কাউকে ডাকছে। আর তার সেই ডাক দেওয়ালের ইট বালি পাথর ভেদ করে এপাশে মানুষের কান পর্যন্ত এসে পৌঁছচ্ছে। মানুষই চমকে উঠে নিজেকে সরিয়ে নিয়েছিল দেওয়ালের কাছ থেকে। অবিশ্বাস্য, দেওয়ালের মধ্যে থেকে কি কথা বলবে? কিন্তু এই অবিশ্বাস্য ব্যাপারটা একবার নয়, পরপর 3 বার শুনতে পেয়েছিল মানুষই। শেষবার নিজের কানটা দেওয়ালের সঙ্গে লাগিয়ে অনেকক্ষণ চুপ করে বসেছিল সে। আর শুনতে পেয়েছিল শুধু চিৎকার নয়, কারা যেন একসাথে নিজেদের মধ্যে কথা বলছে, তার শব্দ শোনা যাচ্ছে। দিনের বেলা ওই শব্দটা শুনেছিলাম, আর রাতের বেলা কাউকে দেখতে পেলাম। তাহলে কি সত্যি সত্যি এই বাড়িতে কেউ আছে যারা কোথাও একটা লুকিয়ে থাকে? কিন্তু কে ওরা? পরদিন সকালে মানুষই সমস্ত কথা খুলে বলল। ঘুমের চোখে কথাগুলো শুনতে শুনতে প্রমথর কপালে চিন্তার ভাঁজ পড়ল। সমস্যা তো এখানে কিছু হয়নি, অস্বস্তি একটা তোমাদের হচ্ছে। ঠিক আছে, সেটা হয়তো পুরনো বাড়ি বলেই হয়তো হতে পারে। দেখাই যাক না, আমরা সবাই একসঙ্গেই তো আছি। বাইরে ফাঁকা জায়গাটায় চেয়ারের উপর বসে ওরা কথা বলছিল। এই বাড়িতে এতক্ষণে সবাই ভয় পাচ্ছে। দুজন অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট রাইটার, তমালের বাবা মা এবং তমাল নিজে, এমনকি প্রমথও যে ভয় পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। ঠিক এমন সময় বাইরে গেটের দিক থেকে কার যেন একটা গলা শোনা গেল। যত সব ঝামেলা, এরা আবার এখানে এসেছে। আবার যদি কোনো ঝামেলায় পড়ে তখন? এই, কে আছে এখানে? প্রমথ মুখ তুলে তাকালো। ওরা যেখানে বসেছিল সেখান থেকে সামনে রাস্তা দিয়ে গেটের কাছ পর্যন্ত দেখা যায়। পুলিশের পোশাক পরা একজনকে দেখেই ওরা চমকে উঠল। কি হলো?
আবার পুলিশ কেন এখানে? তারপর পুলিশ অফিসার কাছাকাছি এসে প্রমথকে দেখে বলে উঠল, শুনলাম নাকি কোনো সিনেমার শুটিং হচ্ছে, তা আপনাদের পারমিশন কে দিয়েছে? কেন অফিসার, এই বাড়ি এখানে যার আওতায় পড়ে তিনিই আমাদের পারমিশন দিয়েছেন। শুনেছি আপনাদের সঙ্গে পুলিশের এক বড় কর্তার বেশ যোগাযোগ রয়েছে, তার থেকেই আপনারা এখানে এসেছেন, স্থানীয় থানাতে একটা মেল করেছেন। কিন্তু সমস্যাটা হলো এখানে তো আপনারা শুটিং করতে পারবেন না। কিন্তু কেন, মানে আর আমাদের তো 2 দিন কমপ্লিটেড, আজ আমাদের 3য় দিন। এতগুলো লোক, এত কাজকর্ম, সব কিছু, তারপর এত খরচ হয়ে গেছে। আহা, আপনারা বুঝতে পারছেন না, এই বাড়িটা শুটিংয়ের জন্য নয়। যদি আপনারা বাড়িটার বাইরে শুটিং করেন তাহলে আমি আপনাদের কিছু বারণ করব না, কিন্তু আপনারা 2 দিন শুটিং করেছেন বাড়ির ভেতরে, আজ আর ভেতরে শুটিং করবেন না। আর আপনারা আজই অন্ধকার নামার আগে বাড়ি থেকে চলে যান। পুলিশ অফিসারের এই ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা শুনে প্রমথ একটু রেগে গেল। তবে পুলিশ, তাই তাকে বসতে চেয়ার দেয়া হলো। ততক্ষণে বাকিরা সকলে এসে পড়েছে। পুলিশ অফিসার সবাইকে সরিয়ে দিয়ে বললেন, আপনাদের সবার ভালোর জন্যই বলছি, বুঝলেন? আপনারা আজ অন্ধকার নামার আগেই এখান থেকে চলে যান। জিনিসপত্র তো অনেক রয়েছে দেখছি, গুছোতে সময় লাগবে, তাই সন্ধে পর্যন্ত বললাম, না হলে এক্ষুনি বলতাম। কিন্তু আমাদের তো সমস্ত পারমিশন নেওয়া আছে, তাহলে আপনি এভাবে আমাদের... ম্যাডাম, আমি লিগ্যালভাবে আপনাদের বাধা দিতে আসিনি, আমি এসেছি আপনাদের ভালোর জন্যই। যদি আপনারা মনে করেন আমার কথা না শুনে ওখানে থাকবেন তাহলে থাকতেই পারেন, কিন্তু তারপরে যদি কোনো সমস্যা হয় সে ব্যাপারে কিন্তু পুলিশ কোনোভাবে দায়ী থাকবে না, এবং পুলিশ আপনাদের কোনো ঝামেলাও ঘাড়ে নেবে না, বলে দিলাম। এ ব্যাপারে আপনাদের একটা লিখিত দিয়ে যেতে হবে আমায় আজ সন্ধ্যার হওয়ার আগেই, ঠিক আছে? পুলিশের এমন কথায় এবার সকলেই অবাক হয়ে গেল। প্রমথ বলে উঠল, আচ্ছা আচ্ছা, তার মানে আপনি পুলিশের তরফ থেকে আমাদের এখান থেকে তুলতে আসেননি, তাই তো? এই ব্যাপারটা কি বলুন তো? আর যখন মানে আলাদা করে যদি আপনাদের সাথে... পুলিশের কথায় সেখান থেকে তমাল, তার বাবা মা এবং বাকি সকলেই চলে গেল। সেখানে শুধু রইল প্রমথ, পুলিশ অফিসার এবং মানসী। বাকিরা নিজেদের মধ্যে কুচকুচ করতে করতে আবার ঘরের দিকে গিয়ে বসল। আর যে শুটিং হবে না তারা সেটা বুঝতেই পারছিল। দেখুন, এই বাড়িটা ভালো নয়। এবার যদি আপনি বলেন যে ভূতের কোনো ব্যাপার আছে নাকি এই বাড়িতে, তাহলে আমি বলবো না, এই বাড়িতে কিন্তু কেউ সেভাবে তেমন কিছু দেখেনি। কালো কালো ছায়া ছাড়া আর কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখা ছাড়া এমন কিছুই কেউ দেখেনি, যে যার কথাই বিশ্বাস করা যায়। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হলো, 3 রাত যদি কেউ এই বাড়িতে থাকে তাহলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় না? এর মানেটা কি? আমি আপনাদের ঠিকই বলছি ম্যাডাম, বুঝলেন? সত্যি সত্যি তাকে আর খুঁজে পাওয়া যায় না। এর আগে অনেকে এই বাড়িতে 3 রাতের বেশি ছিল এবং তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এখানে আসার আগে একটা চায়ের দোকান পেরিয়ে এসেছেন নিশ্চয়ই। তা চায়ের দোকানদার আপনাদের কিছু বলেনি? হ্যাঁ বলেছিল, মানে এই বাড়িতে আমরা 2 দিনের মধ্যে যদি শুটিং শেষ না করতে পারি তাহলে ঠিক আছে, কিন্তু 3 দিন নাকি করা যাবে না, আর ঘরের ভেতরে আমাদের শুটিং করতে বারণ করেছিল। আরে আপনি বিশ্বাস করবেন না, লোকটার এমন অভদ্র ব্যবহার, তাকে আমি 2 কথা শুনিয়েও ছিলাম। প্রত্যেকবার কেউ এই বাড়িতে এলে ও আমায় খবর দিয়ে যায়, তারপর আমি এসে বারণ করি। কিন্তু আমরা তো আর জোর করে এখান থেকে কাউকে তাড়িয়ে দিতে পারি না, সেটা পুলিশের নিয়ম বিরুদ্ধ। আমরা বুঝিয়ে বলতে পারি, কিন্তু অনেকেই থাকে। তাছাড়া এখানে আসার আগে আমি তো এই এলাকায় থাকতাম না। বাকি পুলিশ অফিসাররা এই ব্যাপারে তেমন কিছু করতে চায় না, কারণ বুঝতেই পারছেন পুলিশের কথা লোকজন এখন শোনে কম। 1 মিনিট, তার মানে আপনি বলতে চাইছেন আমরা যদি আজকে রাতটা এখানে থাকি তাহলে আমাদের আর খুঁজে পাওয়া যাবে না? একদম ম্যাডাম। তা পুলিশ হয়ে আমি এমন একটা কথা বলছি, সেটা হয়তো আপনাদের কাছে অদ্ভুত লাগতে পারে, তবে ব্যাপারটা কিন্তু সত্যি। এই বাড়িটার একটা ইতিহাস আছে বলে শুনেছিলাম, তার জন্যই কি এমন? ইতিহাস? কেমন ইতিহাস? আচ্ছা বলি শুনুন।
এই বাড়িটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 100 বছর বা তারও আগে। সেই সময় বাড়িতে থাকতো একজন জমিদার। জমিদারের পূর্বপুরুষরা কেউ তেমন ভালো ছিল না। অর্থের জন্য তারা অনেক কিছুই করত। এই আশেপাশে সমস্ত জমি জায়গা ছিল তাদেরই অধীনে। তখন ইংরেজদের সময় ভারতীয় মুক্তিযোদ্ধাদের অহিংস এবং সহিংস 2 আন্দোলনই চলছে। আমার ইতিহাসের ব্যাপারে অত বেশি জ্ঞান নেই, তবে আশেপাশের গ্রামে যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করত কিংবা লড়াই করার জন্য দল তৈরি করত, তাদের সেই দল ভেঙে দিত। ভেতরে ভেতরে জমিদারের লোক তাদের বাড়িতে আক্রমণ করে তুলে আনতো এই বাড়িতে। জমিদারের এই বাড়িটা প্রথমে তার নিজের পরিবারের লোকেদের থাকার জন্য হলেও পরে পরে তার পরিবারের লোকেরা এখান থেকে অন্যত্র চলে যায়। ইংরেজদের একটা ঘাঁটি হয়ে যায় এই জমিদার বাড়ি। যাদের তুলে আনা হতো তাদের সকলকেই 2 তলা আর 3 তলার ঘরগুলোতে বন্দি করে রাখা হতো। সারা বাড়িতে পাহারা থাকতো। 1 তলার ঘরে ইংরেজ সৈন্য এবং ইংরেজদের কয়েকজন অফিসার এবং ওই জমিদার এবং ওর লোকেরা থাকতো। 2 তলা আর 3 তলার ঘরগুলোতে বন্দি থাকা লোকেদের এখানে আটকে রেখে দেওয়া হতো। প্রতিদিন রাতে ইংরেজ সৈন্যরা তাদের ঘরে ঢুকে তাদের হাত পা বেঁধে গোটা শরীর উলঙ্গ করে তাদের উপর অত্যাচার করত। চাবুকের মার, বন্দুকের বাট, ভারী বুট জুতোর লাথি, এমনকি লাঠি দিয়েও তাদের মারা হতো। এমনভাবে মারতে মারতে প্রথম রাতেই অনেকেই মারা যেত, তারপর দ্বিতীয় রাত এবং তারপর তৃতীয় রাত। শোনা যায় 1000 জনের বেশি সংগ্রামীকে ওরা ওই ঘরগুলোতে আটকে রেখেছিল এবং মাত্র 3 রাতের মধ্যেই তারা সকলকে মেরে ফেলে। আসলে যাদের এখানে বন্দি করা হতো তাদের মারার কোনো পরিকল্পনা সেই মুহূর্তে ইংরেজ সরকারের ছিল না। তবে আশেপাশের গ্রামের সংগ্রামীরা একজোট হতে থাকে এই জমিদার বাড়িতে হামলা করবে বলে। মাত্র 3 দিন আগে এক গুপ্তচরের হাতে সেই খবর পেয়ে যায় ইংরেজ এবং জমিদার। তাই 3 দিনের মধ্যে সকলকে মারার পরিকল্পনা করে তারা। প্রথম রাতে মারতে মারতে 1000 জনের মধ্যে অনেকেই মারা যায়। দ্বিতীয় রাত্রেও অনেকেই মারা যায় এবং তৃতীয় রাত্রে তারা আর ওইভাবে কাউকে মারে না। ঘরের ভেতরে ছড়িয়ে দেওয়া হয় হিংস্র কিছু কুকুর। হাত পা বাঁধা, রক্তাক্ত, 2 দিন ধরে খেতে না পাওয়া বন্দিরা সেই কুকুরগুলোর হাতে প্রাণ দেয়। তারপর ইংরেজ সরকার আর সেই জমিদাররা এই বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে এই বাড়িতে আর কেউ কখনো থাকেনি। যার কাছ থেকে আমি বাড়িটা নিয়েছি সেই জমিদারের বংশধর, এবং সেই আমাকে এই গল্পটা বলেছে। তবে এখন মনে হচ্ছে সে কিছু ভুল বলেনি। এক টানা প্রমথের কথা শুনে মানসী এবং পুলিশ অফিসার দুজনেই কেমন যেন অবাক হয়ে গেল। মানসীর মনে হয় তাহলে আগের দিন রাতে যাকে সে দেখেছিল সে কে? পুলিশ অফিসার চুপ করে থাকে। আপনাদের আমি একটা অনুরোধ করছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। আপনাদের সঙ্গে একটা বাচ্চাও রয়েছে। তাছাড়া এতজন মহিলা, এতগুলো লোকের জীবনের সাথে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। আপনারা সবই জানেন যখন, তারপরেও এখানে এসেছেন কেন? কিন্তু এই সমস্ত কথা আমার বিশ্বাস হয়নি। আরে ইতিহাস যাই বলুক না কেন, এই বাড়িতে এমন কি আছে যার জন্য লোকজন হারিয়ে যায়? আপনি বলুন না, এমন একটা অবিশ্বাস্য কথা আমি কি করে বিশ্বাস করব বলুন তো? তার মানে আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না? প্রমথ কিছু একটা বলতে গিয়েও বলল না। পুলিশ অফিসার খুশি হলেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে একটা গাড়ির ব্যবস্থা করে সবাইকে সেখান থেকে কাছের শহরের একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিলেন। জিনিসপত্র সেখানেই রইল। পরদিন সকালে শুটিং হবে এমনটাই ব্যবস্থা হয়েছিল, কিন্তু প্রমথর মনে ঘুরছিল অন্য কিছু। সেই দিন রাতে দোতলার ওই ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে যে দৃশ্যটা সে দেখতে পেয়েছিল তার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। একটা ব্যাপার যখন তার মনে হয়েছে সেটার সমাধান সে করবেই। সকলে যখন একটা দিন ছুটি পেয়ে এদিক ওদিক ঘুরে দেখতে ব্যস্ত, তখন প্রমথ মনে মনে স্থির করে
আজ তৃতীয় রাত। আজ রাতের বেলা সে নিশ্চয়ই ওই বাড়িতে যাবে। আমার কিন্তু মনে হচ্ছে যে আমাদের এখানে শুটিংটা পুরোটাই বরবাদ হয়ে গেল। আবার ফিরে গিয়ে আমাদের ওই পুরনো সেটেই নতুন করে সব কিছু শুট করতে হবে। মানসী, ক্যামেরাম্যান এবং প্রমথ একসাথে বেরিয়েছিল। সন্ধ্যার দিকে ওদের খাওয়া দাওয়া এবং থাকার পুরোপুরি ব্যবস্থা করে দিয়ে পুলিশ অফিসার চলে গেলেন থানায়। রাতের একটু আগেই প্রমথ সেখান থেকে বেরিয়ে পড়েছিল। থাকার জায়গা থেকে বাড়িটা খুব বেশি দূরে নয়। সেই রাতের অন্ধকারে বাড়িটার কাছে আসতে প্রমথর অদ্ভুত মনে হলো। বাড়িটায় যে কি আছে কিছুই তো বোঝা যাচ্ছে না। রাতের বেলা বাড়িটাকে একদম অন্যরকম বলে মনে হয়, যেন মনে হয় পুরো বাড়িটাই বদলে গেছে। প্রমথর হাতে একটা টর্চ। ইচ্ছা করেই সে নিজের মোবাইলটা বাড়িতে রেখে এসছে। এখানে ঘুরে তারপর সেই বাড়িতে সে ফিরে যাবে। বাগানের ভেতর দিয়ে এক পা করে প্রমথ সামনের দিকে হেঁটে যাচ্ছে। বেশ বুঝতে পারছে যে চারপাশটা চাঁদের আলোয় যেন একেবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তবুও সেই চাঁদের আলোর মধ্যে যতটুকু অন্ধকার থাকছে, সেই অন্ধকারটা যেন বড় বড় চোখ করে তাকিয়ে দেখছে প্রমথর দিকে। ঝিঁঝি পোকার ডাক মাঝে মাঝে থেমে যাচ্ছে। আবার নতুন গানের লাইন যেন তারা ধরতে শুরু করছে। যে ঘরগুলোই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেই ঘরগুলোর দরজাগুলো বন্ধ। ভেতরে লাইট এবং ক্যামেরার সমস্ত কিছু সরঞ্জাম রাখা আছে। প্রমথ প্রথমে নিচের সিঁড়ি দিয়ে ব্যালকনির কাছে উঠে আসে। তারপর একতলার বারান্দা থেকে সিঁড়ি বেয়ে প্রথমে দোতলায় এবং তারপরে 3 তলায়, এবং সেখান থেকে সোজা চলে যায় ছাদে। এই এতটা পথ পেরিয়ে আসতে তার অনেকটা সময় লেগে যায়। তার বারবার যেন মনে হয় তার পিছন পিছন কি যেন হেঁটে আসছে, কিন্তু পেছন দিকে তাকালে কাউকেই দেখতে পায় না সে। দোতলা এবং 3 তলার সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় যে ভয়টা তার কাজ করছিল, ছাদে কিন্তু সেই ভয়টা নেই। পরিষ্কার আকাশে চাঁদ এবং তারাদের দেখা যায়। ঠান্ডা একটা হাওয়া ঝাপটা মেরে যায় প্রমথর গায়ে। ছাদের ব্যালকনির একপাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতে তাকাতে প্রমথর হঠাৎ করে চোখ চলে যায় 3 তলার ব্যালকনিটার কাছে। তখনই তার মনে হয় কারা যেন 3 তলার ব্যালকনি দিয়ে একসাথে ছুটতে শুরু করেছে এবং তার মধ্যে কারা যেন চিৎকার করছে। প্রমথের মনে হয় চিৎকারটা যেন আস্তে আস্তে বাড়ছে। তারা যেন বাঁচার জন্য চিৎকার করছে, যেন প্রবল কোনো একটা মৃত্যু যন্ত্রণা আস্তে আস্তে একদল মানুষকে জড়িয়ে ধরতে শুরু করেছে। আর সেই চিৎকারটাই প্রমথর কানে এসে লাগে। প্রমথ ছাদের কাছে আর দাঁড়িয়ে থাকতে পারে না। তাড়াতাড়ি নেমে আসে 3 তলার সিঁড়ি বেয়ে। প্রতিটা ঘরের দরজাই বন্ধ। চাঁদের আলো ঠিক আগের দিনের মতোই ব্যালকনির মাঝে মাঝে গিয়ে পড়েছে। একটা ঘরের দরজার কাছে গিয়ে দরজায় হাত রাখতেই প্রমথের গোটা শরীরটা যেন একবার কেঁপে ওঠে। দরজার উপরে হাত রাখতে প্রমথর মনে হয় দরজার গায়ে যেন জলের মতো কিছু একটা রয়েছে। প্রমথ হাত রাখতেই সেই জল তার হাতে লেগে গিয়েছে। হাতটা সরিয়ে ব্যালকনির কাছে আনতেই প্রমথ দেখতে পায় তার গোটা হাতটা লাল হয়ে গেছে। তার মানে একটু আগে তার হাতে যেটা লেগেছে সেটা জল নয়, রক্ত। রক্ত? এত রক্ত এলো কোত্থেকে? প্রমথ নিজের হাতটা বারবার জামায় ঘষতে থাকে, আর সঙ্গে সঙ্গে টর্চটা জ্বালিয়ে দরজার ওপরে ফেলতে দেখতে পায় দরজার উপরের দিক থেকে বয়ে বয়ে নামছে রক্ত। যেন উল্টো দিক থেকে কেউ দরজার উপরের ফাঁক দিয়ে এক বালতি রক্ত ঢেলে দিয়েছে। প্রমথর চোখ বিস্ফারিত হয়ে যায়। শুধু একটা দরজা নয়, পাশাপাশি সব কটা দরজার গা বেয়ে যেন এমনভাবেই রক্ত নেমে আসছে। গোটা বাড়িতে
কারা যেন চিৎকার করতে থাকে। আর ঠিক তখনই একটা রক্ত জল করা কুকুরের ডাক শুনতে পায় প্রমথ। না, একটা নয়, 3-4টে কুকুরের ডাক ভেসে আসছে প্রমথর কানে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় গল্পের শেষের দিকটা। এই বাড়িতে তৃতীয় রাত্রে কয়েকটা হিংস্র মাংসাশী কুকুর ছেড়ে দিয়েছিল ইংরেজ শাসকের দল, আর তারাই প্রত্যেকটা ঘরে বন্দি মানুষদের ছিঁড়ে খুঁড়ে খেয়েছিল। কিন্তু ওটা কি? দোতলার সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠে আসছে এক পা এক পা করে। ওটা কি? প্রমথর গোটা শরীর থরথর করে কাঁপতে থাকে। তার মাথায় জমা বিন্দু বিন্দু ঘাম নামতে থাকে নিচের দিকে। প্রমথ বুঝতে পারে তার পাগুলো কাঁপছে। টর্চটা ঘুরিয়ে সিঁড়ির দিকে ফেলতেই একটা আর্ত চিৎকার বেরিয়ে আসে তার মুখ থেকে। সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে একটা কুকুর। কিন্তু এইগুলো কি সত্যি পৃথিবীর কোনো কুকুর? এত বড় কুকুর প্রমথ আর কখনো দেখেনি। কুকুরগুলো একভাবে সিঁড়ির মুখের কাছে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তার দিকে তাকিয়ে তাদের মস্ত হাঁ মুখের ভেতর থেকে ধারালো চকচকে দাঁতগুলো বেয়ে নামছে রক্ত। আর পাশে রক্তের সাথে যেন মুখের ভেতর থেকে লালা গড়িয়ে পড়ছে। মুখের ভেতরটা কালো কুচকুচে অন্ধকার। ঠিক তখনই একটা কুকুর অদ্ভুতভাবে ডেকে উঠল। তার সঙ্গে সঙ্গে পাশের 3টে কুকুরও ডাকল। তারপর তারা এক পা করে এগিয়ে আসতে লাগলো প্রমথর দিকে। কিন্তু প্রমথ নিজের চোখকে অবিশ্বাস করবে কি করে? সে স্পষ্ট দেখতে পাচ্ছি কুকুরগুলো এক পা করে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু কুকুরগুলো শরীর এত বড় হলো কিভাবে? তাদের দুটো চোখ যেন লাল আগুনের মতো হলকা বইয়ে দিয়ে যাচ্ছে। তাদের ডাকে 3 তলার ব্যালকনিটা যেন থরথর করে কাঁপছে। আর তখনই সেই রক্ত ভেজা দরজাগুলো থেকে কারা যেন বাইরে বেরিয়ে আসতে লাগলো। প্রমথর মনে হলো খোলা দরজা দিয়ে সেই মরণ চিৎকারগুলো এবার বাইরে বেরিয়ে আসছে। কুকুরগুলো কিন্তু প্রমথের দিকে আরেকটু এগিয়ে আসার পর একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। পাশাপাশি 4টে ঘরের দরজা দিয়ে 4টে কুকুর ভেতরের দিকে ঢুকে যেতেই ভেতর থেকে দরজাগুলো বন্ধ হয়ে গেল। প্রমথ পাথরের মূর্তির মতো ব্যালকনির গায়ে হেলান দিয়ে ভেতর থেকে ভেসে আসা মারণ আর্তনাদ শুনতে পেল। কোনো এক অদৃশ্য মন্ত্র বলে যেন আজ থেকে প্রায় 100 বছর আগের একটা রাত প্রমথর চোখের সামনে আবার পুনরায় জীবিত হয়ে আসছে। ধুলো আর ধুনোর মিশ্রিত একটা গন্ধ প্রমথর নাকে এসে ঝাপটা দিল। সে কোনো রকমে 4টে দরজা পার করে সিঁড়ির কাছে এসে পৌঁছল। তারপর কিভাবে যে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমেছিল সে কথা সে নিজেও জানে না। এদিকে একটু রাতের বেলায় ঘুম ভেঙে যাওয়ায় মানুষই প্রমথকে তার নিজের ঘরে দেখতে পায় না। যদিও তাদের ডিরেক্টর একটু রাশভারী ধরনের লোক, তবুও পুলিশের একটা সন্দেহ ছিল যে প্রমথ রাতের বেলা আবার সেই বাড়িতে যাবে। তাই পুলিশ অফিসার মানসীকে আলাদা করে বলে রেখেছিল রাতের বেলা একটু নজর রাখতে তার দিকে। অনেক রাত হয়ে যাওয়ার পরেও যখন সে ফিরে আসে না, তখন মানসী বাধ্য হয়ে সেই পুলিশ অফিসারকে ফোন করে এবং পুলিশ অফিসার তৎক্ষণাৎ চলে আসে সেখানে। তারপর মানসী এবং ক্যামেরাম্যান ছেলেটিকে নিয়ে পুলিশ অফিসার পৌঁছয় সেই বাড়িটার সামনে। পুলিশের জিপটা একটু দূরেই দাঁড়িয়েছিল। বাড়িটার দিকে তাকাতেই রাতের বেলা সেই চাঁদের আলোতেও মানুষের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। এই বাড়িটায় তারা রাতের বেলা ছিল। রাতের বেলা এমন একটা বাড়িতে। 3 জনেই দ্রুত ঢুকে আসে ভিতরের দিকে। সিঁড়ি থেকে যখন কয়েক হাত দূরে ওরা, ঠিক তখনই দোতলার কাছে দেখতে পায় প্রমথকে। প্রমথ একটা ঘরের দরজা খুলে ভিতরের দিকে তাকিয়ে আছে। প্রমথবাবু,
প্রমথবাবু, ওখানে যাবেন না, ঘরে ঢুকবেন না। কিন্তু প্রমথ শুনতে পায় না। পুলিশের কথায় নিচ থেকে মানুষী এবং ক্যামেরাম্যান ছেলেটি সকলেই চিৎকার করতে থাকে, কিন্তু প্রমথ যেন তাদের কথা শুনতেই পায় না। সে ততক্ষণে খোলা দরজার ভিতরে দেওয়ালে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেয়েছে। ঘরের দেওয়ালগুলোতে যেন একসাথে জ্বলে উঠেছে কতগুলো হলদেটে চোখ। ঘরের ভিতরের চারপাশের দেওয়ালটা আর চোখে দেখা যায় না, যেন মনে হয় তার বদলে কালো অন্ধকারের মধ্যে কতগুলো চোখ একভাবে তাকিয়ে দেখছে তার দিকে। প্রমথ বাহ্য জ্ঞানহীন হয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে, আর ঠিক তখনই দরজাটা ভিতর থেকে বন্ধ হয়ে যায়। দরজাটা বন্ধ হওয়ার শব্দে প্রমথের জ্ঞানটা ফিরে এলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ঘরের মধ্যে তার গোটা শরীর জুড়ে যেন লিকলিকে কিছু একটা উঠে আসতে থাকে। ঠান্ডা ভেজা ভেজা কতগুলো জীব যেন। প্রমথ চিৎকার করে ওঠে, কিন্তু ছাড়ে না। সেই ভেজা ভেজা লিকলিকে জিনিসগুলো প্রমথের গোটা শরীরটাকে জড়িয়ে ধরে তাকে টানতে টানতে নিয়ে যায় একটা দেওয়ালের কাছে। আর দেওয়ালের দিকে তাকাতেই প্রমথর মনে হয় তার সামনের দেওয়ালের অন্ধকারটা যেন একটু একটু করে সরে গেছে। আর সেই অন্ধকারের ভেতর দিয়ে তাকিয়ে সে দেখতে পায় দেওয়ালের গায়ে যেন সারি সারি নরকঙ্কাল দাঁড়িয়ে রয়েছে একভাবে। যেন মনে হয় এই ঘরের দেওয়ালগুলো আসলে ইট, বালি, পাথর দিয়ে তৈরি নয়, সারি সারি নরকঙ্কাল দিয়ে তৈরি হয়েছে। তারপরে তার চারপাশ দিয়ে দেওয়াল তোলা হয়েছে নতুন করে। সেই দেওয়ালের কাছে প্রমথের মাথাটা যেন কেউ চেপে ধরে আস্তে আস্তে। প্রমথর মনে হয় দেওয়াল ভেদ করে তার গোটা শরীরটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, কিন্তু একটা প্রবল যন্ত্রণায় তার গোটা শরীরটাই যেন বিষের মতো চলতে থাকে। প্রমথ চিৎকার করতে চায়, কিন্তু চিৎকার করতে পারে না। তার গলা থেকে যেন কোনো শব্দই বেরিয়ে আসে না। চারপাশে অদ্ভুত একটা অট্টহাসি শুরু হয়েছে। সেই হাসির শব্দে প্রমথের চিৎকার চাপা পড়ে যাচ্ছে। আস্তে আস্তে প্রমথর মনে হয় তার চারিপাশে কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। সামনে হাত বাড়াবার চেষ্টা করে, কিন্তু তার হাত, পা, মাথা সবকিছু যেন বন্দী হয়ে গেছে। বুঝতে পারে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে একটু একটু করে। শেষবার সে নিজের মনে উচ্চারণ করে, তার মানে যারা যারা এখান থেকে হারিয়ে যায় তারা সবাই এই বাড়ির দেওয়ালগুলোর মধ্যে বন্দী হয়ে যায়। আপনি তো চোখের সামনে দেখতে পেলেন যে প্রমথ বাবু দোতলায় গিয়েছেন, আপনি তাহলে তাও এখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না, আমি উপরে যেতে পারি না। আপনাদের নিয়ে তো একদমই নয়। আপনারা আমার সঙ্গে গেলে আমি উপরে যাব না, আপনাদের এখানে দাঁড়াতে হবে, তাহলে আমি উপরে যেতে পারি। কারণ আপনারা এর আগের দুদিন ওই বাড়িতে ছিলেন রাতের বেলায়। আজ রাতে আপনারা ওই বাড়িতে ঢুকলে আপনাদের আমি আর বাঁচাতে পারবো না। আপনারা এখানে দাঁড়ান। মানুষী আর ক্যামেরাম্যান ছেলেটি সেখানেই দাঁড়িয়ে থাকে। পুলিশ অফিসার উঠে যায় দোতলায়। ঠিক যেই ঘরের সামনে প্রমথকে শেষবার দেখা গেছে, সেই ঘরের দরজার কাছে মেঝেতে প্রমথর টর্চটা পাওয়া যায়, কিন্তু প্রমথকে দেখা যায় না। সেই টর্চের আলোয় চারিদিক ঘুরে দেখে পুলিশ, কিন্তু না, কোথাও নেই প্রমথ। ঘরের দরজা আগের মতোই ছিটকিনি দেওয়া। কি মনে হতে ঘরের দরজাটা ধাক্কা দিয়ে খুলতেই ভিতর থেকে যেন একটা দমকা বাতাস বাইরে বেরিয়ে আসে। গোটা ঘরে কোথাও কিচ্ছু নেই। ধুলো, ময়লা, মাকড়সার জাল জমা হয়েছে। সামান্য ফাটল ধরেছে।
সেই ফাটলের মধ্যেই একটা দিকে চোখ পড়তেই কেমন যেন একটা অস্বস্তি হয় পুলিশ অফিসারের। এগিয়ে যায় সেই দেওয়ালের দিকে, পেছনে ঘুরে একবার দেখে নেয় দরজাটা বন্ধ হয়েছে কিনা। মেঝেতে কি যেন একটা পড়ে আছে, ওইখানের ভাঙাটা মনে হচ্ছে এইমাত্র হয়েছে। দেওয়ালের একটা দিকে খানিকটা ভাঙা জায়গা যেন এইমাত্র তৈরি করা হয়েছে বলে মনে হয়। পুলিশ অফিসার দ্রুত এগিয়ে যায় সেই দিকে এবং টর্চটা নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে সেই ভাঙা জায়গাটায় ফেলতেই তার গোটা শরীরটা যেন থরথর করে কেঁপে ওঠে। যেখানটায় ভাঙা জায়গাটা তৈরি হয়েছে সেটা একদম ছোট, অতি সামান্য একটা জায়গা, আর সেই সামান্য জায়গাটা দিয়ে টর্চের আলো ভেতর দিকে ফেললে সেই টর্চের আলোয় যেটা চকচক করে ওঠে সেটা আর কিছুই নয়, একটা মানুষের চোখ, স্থির হয়ে থাকা একটা মানুষের চোখ। থতমত খেয়ে সে বলে, আপনি কে? আপনি প্রমথবাবু না? আমার কথার উত্তর দিন আমার। প্রমথ তখনও বেঁচে ছিল, তার জীবনী শক্তি তখনও আছে, তখনও সে শুনতে পাচ্ছে পুলিশ অফিসারের গলাটা, কিন্তু কিছু বলতে পারছে না। নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে প্রমথ বলতে চাইছে, আমি 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 প্রমথ রায়, আমাকে বাঁচান, আমি এই দোতলার মাঝে আমি আটকা পড়েছি, আমায় বাঁচান। কিন্তু পারল না বলতে। পুলিশ অফিসার অনেক চেষ্টা করেও সেই জায়গাটা থেকে আর কিছুই ভাঙতে পারল না। চোখের সামনে আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটল। একটু আগে যে জায়গাটা ভাঙা হয়েছিল সেই গর্ত দিয়ে একটা চোখ দেখতে পেয়েছিল পুলিশ অফিসার। সেই গর্তটা যেন আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করেছে দেওয়ালের বুকে। পুলিশ অফিসার পাগলের মতো দেওয়ালের গায়ের উপর হাত ডালেন, বারবার ধাক্কা দিয়ে চিৎকার করতে লাগলেন, প্রমথবাবু আপনি কোথায়? কিন্তু না, দেওয়ালের যেখানে একটু আগে পলেস্তারা খসে গিয়েছিল সেখানে যেন নতুন পলেস্তারা করে উঠেছে আবার। চোখ ঘোরাতে ঘোরাতে এইবার খানিকটা নিচের দিকে আবারও দেখতে পাওয়া গেল একটা ফলক। সেই ফলক থেকে আবারও একটা চোখ দেখা যাচ্ছে। পুলিশ অফিসারের মাথার ভেতরটা গোলমাল হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে গোটা বাড়িটা জুড়ে দেওয়ালগুলোতে একবার করে প্রমথ রায়ের চোখ দেখা গেল, কিন্তু কোনোবারই তাকে ধরা গেল না। শেষমেশ বাধ্য হয়ে পুলিশ অফিসার দোতলা সিঁড়ি বেয়ে নেমে এলো নিচের দিকে। বাইরে মানসী এবং ক্যামেরাম্যান অধীর আগ্রহে অপেক্ষা করছিল। পুলিশ অফিসারকে হতাশ মুখে ফিরতে দেখে মানসী বলল, কি হলো? প্রমথবাবু কোথায়? প্রমথবাবুকে আর পাওয়া যাবে না, হারিয়ে গেছেন ওই বাড়ির দেওয়ালেই। প্রমথবাবু হারিয়ে গেছেন। আজ আমি বুঝতে পারছি ওই বাড়ির আসল রহস্য কি। সেই রাতে ওই বাড়িতে আর কেউ ঢোকেনি। পরদিন সকালে পুলিশের একটা দল বাড়িতে ঢুকে দোতলার সেই ঘরটার দেওয়ালগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখেছে। শাবল কাস্তে হাতুড়ি দিয়ে দেয়ালগুলোকে ভাঙা হয়েছে। না, কোথাও কিচ্ছু পাওয়া যায়নি। তবে সেই দিন রাতে পুলিশ অফিসার যে সত্যি সত্যি প্রমথবাবুর চোখ দেখতে পেয়েছিল সে কথাটাও মিথ্যে নয়। পুলিশের সাহায্যে প্রমথবাবু ছাড়াই বাকি দলটা ফিরে গিয়েছিল। ফেরার সময় সেই চা দোকানে লোকটির সঙ্গে ওনাদের আবার দেখা হয়। চায়ের দোকানের লোকটা ওদের কাছে এসে সামান্য হেসে বলেছিল, বলেছিলাম না ওই বাড়িতে 3 রাত কেউ থাকলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। ওই বাড়িটা জীবন্ত, ওই বাড়িটা মানুষকে গিলে নেয়। কথাটা বলে চা দোকানদারের হাসিতে তার কালো গোঁফটা তীর তীর করে কাঁপে। তমাল ভয় পেয়েছিল সবচেয়ে বেশি। চা দোকানদারের কথা শুনে অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে সে বলে, বাবা, সত্যি সত্যি ওই বাড়িটা আমাদের ডিরেক্টরকে গিলে নিল?
তমালের বাবা তাকে কোনো উত্তর দিতে পারেনি। গোটা দলটা শহরে ফিরে যায়। সেই শর্ট ফিল্মের শুটিংটাও বন্ধ হয়ে যায়। তবে অনেক চেষ্টা করেও বাড়িটাকে কিছুই করা যায়নি। বাড়িটার দেওয়ালগুলো যেন পাথরের মতো শক্ত, কিছুতেই ভাঙা যায় না। তাছাড়া বাড়িটা যার সম্পত্তি, সেও সেই বাড়িটা নিয়ে খুব একটা বেশি উৎসাহিত নয়। তাই বাড়িটা এমনভাবেই পড়ে থাকে। আচ্ছা, এখানে পুরনো জমিদার বাড়িটা কোথায়? জয়ন্তর কথা শুনে চায়ের দোকানদার মুখ তুলে তাকায় তার দিকে। সাদা চুলদারি আর গোফের ফাঁক দিয়ে দুটো চোখে যেন কিসের একটা ঝিলিক খেলে যায় তার। পুরনো জমিদার বাড়ি? রাতের বেলা থাকার জন্য এসেছো? আগে হ্যাঁ, ওই আমি আর আমার দুজন বন্ধু এসেছি। শুনেছি ওখানে নাকি কিছু একটা রহস্যজনক ব্যাপার আছে। একজন ডিরেক্টর ওখানে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আমরা তার এলাকা থেকেই আসছি। চলে যাও, তবে একটা কথা, ওই বাড়িতে 2 দিন তোমরা থাকতেই পারো, কিন্তু 3য় দিন রাত্রে ওই বাড়িতে থাকবে না। সাবধান, পরপর 3 দিন ওই বাড়িতে থাকলে সে কিন্তু ওই বাড়ি থেকে ফিরতে পারে না। দোকানদারের কথা শুনে পিছন থেকে জয়ন্তর 2 বন্ধু হেসে ওঠে। তার মধ্যে একটি মেয়ে এবং আরেকটি ছেলে। জয়ন্ত বলে, এটাই তো চাই, আমরা নিরুদ্দেশ হয়ে যেতে চাই। ওই বাড়িতে এমন কি আছে যা গোটা মৃতদেহ লোপাট করে দিচ্ছে? নিশ্চয়ই 2 নম্বরের ব্যাপার। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ, চলিখন। ওরা 3 জনেই পায়ে পায়ে এগিয়ে যায় সেই বাড়িটার দিকে। দোকানদারের সাদা গোঁফ তীর তীর করে কাঁপে। একবার যেন নিজের মনেই বলে ওঠে, অনেক দিন পর আবার ওই বাড়িটা কাউকে গিলবে। জমিদার বাড়ি যে অভিশপ্ত, সে কথা কেউ বিশ্বাস করে না। মরুক, আবার মরুক, আবার মরুক। এবং ঠিক তখনই একটা ঠান্ডা হিমেল হাওয়া দোকানদারের মাথায় চক্কর খেতে খেতে এগিয়ে যায় সেই অভিশপ্ত জমিদার বাড়িটার দিকে।